আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ক্যামেরার পজিশন একটু চেঞ্জ করছি। সবসময় এক পজিশনে রেখে তো ভিডিও করতে ভালো লাগে না। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে স্টুডেন্টদের নিয়ে, যারা দেশের বাইরে গিয়ে পড়ালেখা করতে চায় ওদেরকে নিয়ে। তাহলে যারা স্টুডেন্ট আছে তারা তো ভিডিওটা দেখবেনই, অবশ্যই দেখবেন। আর যাদের আত্মীয়স্বজনদের মধ্যে বা ভাই বোনদের মধ্যে স্টুডেন্ট আছে যে ভবিষ্যতে দেশের বাইরে যাইবো, ওদের ওইটা দেখা উচিত। অনেক কিছু আইডিয়া পাইতে পারে। আমি নিজেও আসলে দেশের বাইরে যাইতে পারি, যাওয়ার সম্ভাবনা আছে। তা আমি অনেক ঘাটাঘাটি করছি এগুলো নিয়ে, অনেক ইউটিউবে ভিডিও টিডিও দেখছি, আবার বন্ধুবান্ধবের থেকে খোঁজখবর নিছি। তাহলে ইউটিউবে খুঁজতে গিয়ে আমি যা পাইলাম আর বন্ধুবান্ধব থেকে যা শুনছি তার মধ্যে অনেক তফাৎ আছে। আসলে এই জিনিসগুলো ইউটিউবে নাই, আমি যেগুলো আছে বলবো। এর জন্য আমি এটা ইউটিউবে বলার জন্য আসছি। যদি ইউটিউবে আগে থেকে থাকতো তাহলে আমি বলতাম না। আহ, আসলে কি, যা যেসব জিনিস ইতিমধ্যে আছে ওই সব জিনিস নিয়ে আমি তেমন একটা কথা বলি না। তাহলে আমি অনেক ভিডিও দেখছি, আর এক দুই দিন না, অনেক দিন ধরে ভিডিও টিডিও দেখলাম, ঘাটাঘাটি করলাম, ওয়েবসাইটে ঘুরলাম। ঘোরার পরও আমি যেই তথ্যগুলো জানলাম, কিন্তু আমার যেসব বন্ধুবান্ধব দেশের বাইরে আছে তাদের থেকে যেগুলো জানলাম, এখানে যাই না, আমি দেখলাম যে আকাশ পাতাল তফাৎ। এর জন্য আমি ভাবতেছিলাম যে এটা সবার সামনে আনা দরকার। ইউটিউবে যেগুলো দেখি এবং যেসব বন্ধুবান্ধব আমার দেশে আছে, যারা দেশের বাইরে যেতে চায়, ওদের কথা আর ইউটিউবের কথা সেম মিলে যায়। ইউটিউবে যা বলতেছে তারা তাই বলে। কিন্তু যেসব বন্ধুবান্ধব দেশের বাইরে অলরেডি আছে, প্রায় 1.5-2.5 বছর হয়ে গেছে ওরা আছে, ওদের মুখের কথা আবার ভিন্ন। আমার এরকম বন্ধুবান্ধব প্রায় অনেকেই আছে, বিভিন্ন দেশে থাকে, বড় বড় কান্ট্রিতে থাকে। কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, পর্তুগাল, নরওয়ে, ওসব কান্ট্রিতে দেখে। তাই আমি যেহেতু বিদেশ যাব, তাই আমি একটু একটু মানে খোঁজখবর অনেক ডিটেলস নেওয়ার চেষ্টা করতেছিলাম। মূলত একটা দেশে চলে গেলাম এত টাকা খরচ করে, তখন তো পরে তো আর ব্যাক করা সম্ভব না। এর জন্য আমি সব কিছু যাই না শুনে যাওয়ার একটা ইচ্ছা আমার। এর জন্য জানতেছিলাম, এই ঘাটতে ঘাটতে যে বিষয়গুলো জানলাম। যেমন আমার একটা ফ্রেন্ড থাকে অস্ট্রেলিয়া, তার সাথে গত কিছুদিন আগে আমার প্রায় 1 ঘন্টার মতো কথা হয়েছে। তখন তার মুখ থেকে যেগুলো শুনতে পারলাম, এগুলো আপনাদেরকে একটু বলি, তাহলে একটু আপনারা রিলেট করতে পারবেন যে কী অবস্থা। আমার ফ্রেন্ড যেটা, সে অস্ট্রেলিয়ায় গেছে একদম 2 বছর হয়েছে, 2 বছরই হয়েছে। 2 বছরের মধ্যে সে নর্থ সাউথে পড়তো। নর্থ সাউথ থেকে পইরা সিএসসি নিয়ে পইরা ওর বিএসসি শেষ হয়েছে, তারপর মাস্টার্স করার জন্য সে অস্ট্রেলিয়া গেছে। এবং সে মোটামুটি অস্ট্রেলিয়াতে যে খরচ লাগে তা অল্প খরচে সে যাইতে পারছে। এবং অস্ট্রেলিয়াতে তার বন্ধুবান্ধব আগে থেকেই ছিল, এই কারণে সে গিয়ে তার বেশি ব্যাক পাইতে হয়েছে না, সে গিয়েই থাকার জায়গা ব্যবস্থা করতে পারছে, আর কর্মসংস্থানেরও একটা ব্যবস্থা করতে পারছে। তারপর সে যে টাকাটা গেছে, ওইটাও ফিগারটা বলতেছি, এই 12 থেকে 15 লাখের মধ্যে, এরকম সব মিলিয়ে যদি খরচ ধরা হয় তাহলে 15 লাখের মধ্যে এই টাকায় গেছে সে। গিয়ে তারপর জব একটা ম্যানেজ করছে। জবটা হলো ওই বেকারির মধ্যে জব, এটার মধ্যে আবার বার্গার পিজা এগুলো বানায়। তাহলে সে মোটামুটি আছে, চলতেছে। এরপরে সে অস্ট্রেলিয়া যাওয়ার 6-7 মাস আগে বিয়ে করছিল। তাই অস্ট্রেলিয়া যাওয়ার 6 মাস পরে সে তার ওয়াইফকেও নিয়ে গেছে। এবং আমার ফ্রেন্ড যে, সে খুবই পরিশ্রমী, খুবই কর্মঠ, এবং কী বলে যে সব কিছু বুঝে শুনে তারপর পদক্ষেপ নেয়। মানে অনেকে আছে না যে হুজুগে চলে, আমার এই ফ্রেন্ডটা এরকম একদমই না, সে সব কিছু বুঝে শুনেই আগায়। তারপর সে গেছে, গিয়ে তার ওয়াইফকে নিছে। এর মধ্যে অস্ট্রেলিয়া যাওয়ার পরে তার সাথে তেমন কোনো কথা হয় নাই আমার। প্রায় 2 বছর পরে আমার কথা হয়েছে, একটু ভালোভাবে কথা হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো কথা হয়েছে। তখন আমি বললাম যে, বন্ধু আমি তো এখন চলে আসবো দেশে, অনেক কিছু করার ট্রাই করলাম, হইতেছে না, আমি চলে আসবো। সে তারপর বললো যে হ্যাঁ, অস্ট্রেলিয়া আসতে পারো, তারপর এখন জার্মানিও যেতে পারো, তোমার যেহেতু টেক্সটাইল সাবজেক্ট, আরও 2-3 জায়গায় যাইতে পারো। সে আমাকে বললো। তারপর আমি বললাম তুই কেমন আছো? তো বাঙালিদেরকে যেটা জিজ্ঞাসা করলে আনসার কী দেয়, সবাই তো জানি আলহামদুলিল্লাহ ভালো। তো ও বলছে আলহামদুলিল্লাহ ভালো। তারপর একটা ফ্রেন্ড, সে স্পেন থাকে, ওর সাথেও আমি কথা বললাম, ওরা জিজ্ঞেস করলাম কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো। তারপর আরেকজন আছে কানাডা, ওরা জিজ্ঞেস করলাম কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো। তারপর আমি চিন্তা করলাম সবাই যেহেতু আলহামদুলিল্লাহ ভালো বলতেছে, আমি তো দেশে খারাপ আছি, তো চলে যাই, বাসা থেকে ফ্যামিলি থেকে তো সাপোর্ট আসছেই। পরে আমার ওই ফ্রেন্ড যে অস্ট্রেলিয়া থাকে, ওরে বলতেছে তাহলে অস্ট্রেলিয়া আসা ট্রাই করি। কী বলোস? বলে হ্যাঁ, ট্রাই করতে পারোস। আমি বলি তোর না এরকম খরচ হয়েছে? পরে বলতেছে আমার তো খরচ কমই হয়েছিল, কিন্তু এখন তো খরচ ডাবল হয়ে গেছে, এখন ধরে রাখ 30 লাখ লাগবে। তখন আমি বললাম যে 30 লাখ লাগবে? 2 বছর আগে 15 লাখ লাগছে, এখন কি 15 লাখ বেড়ে গেল? আমি কি এত লাগবে কিসের জন্য? কয় এই জায়গার অবস্থা আগের মতো নাই। আমি বলি তোরে পরশু দিন জিজ্ঞাসা করলাম, তুই বলি আলহামদুলিল্লাহ ভালো, এখন আবার কোথাও আগের মতো নাই।
কয় যে আগের মতো নাই বলতে চলার মতো, কিন্তু ও, মানে একটু কষ্টই করতে হয়। আমি কই 15 লাখ একটা 30 লাখ হয়ে গেছে, এটা তো একটু কষ্ট করার কথা না, এটা তো অনেক বেশি কষ্ট। পরে তোর কী খোঁজ খবর, কাজকর্ম কেমন চলতেছে? কয় কাজকর্ম ভালো চলতেছে। আমি কই, কাজকর্ম ভালো চলতেছে। আর এই ফ্রেন্ডরা আমার সাথে সব কিছু শেয়ার করে, মানে প্রশ্ন করতে পারলে সে আনসার দেয়। এরকম না অনেকে যে মানে চাইপা রেখে কথা বলে না, সে বলতেছে যে কাজকর্ম ভালো চলতেছে। আমি কি ভালো চলতেছে, তাহলে বোধহয় টাকা পয়সা ভালোই কামাইছত। পরে বলতেছে টাকা পয়সা তো কামাইতে পারছি না। আমি কি 2 বছর ধরে জব করতেছ, যাওয়ার পরেই জব পাইছত, ওয়াইফ নিয়ে গেছত, ওয়াইফও পার্ট টাইম জব করে, তাহলে টাকা পয়সা কামাইছত না মানে কি? কই যে আমি 2 বছর হয়ে গেছে আসছি, এই পর্যন্ত শুধু একবার দেশে টাকা পাঠাইতে পারছি। আমি তো শুই না, মানে অবাক হয়ে গেছি যে অস্ট্রেলিয়ার মতো একটা দেশে গেছে, 2 বছর সে বাসায় একবার শুধু টাকা পাঠাইছে। হ্যাঁ, 15 লাখ টাকা খরচ করে সে গেছে। তার মানে আলহামদুলিল্লাহ ভালো, কি আসলেও ভালো। সে কাজ করে, তার ওয়াইফ কাজ করে। পরে আমি কি বলস কি, তোর কি কাজ ফুল টাইম ছিল না? ওই হ্যাঁ, কাজ তো আছে। ওই তাই কাজ করে তো এই টাকা যায় কই? কয় যে কাজ করে যা কামাই এটা এই জায়গায় খরচ হয়ে যায়। আমি কই কাজ কীরকম? কয় কাজ তো আছে ভালো, আলহামদুলিল্লাহ ভালো। সকালে যাই, সারাদিন শেষে আসি। কোন কোন জায়গায় সেক লাগে বুঝিও না। সে নাকি ওই যে ওভেনের কাছে কাজ করে। মোটামুটি কাজ অনেক কঠিন কাজ। সপ্তাহে 1 দিন ব্রেক, আর সপ্তাহে 6 দিনই কাজ থাকে। মোটামুটি কঠিন বলতে, মোটামুটি কঠিন বলতে অনেক কঠিনই। হ্যাঁ, আমি তো বললামই যে কই সেক লাগে এটাও বুঝি না। হ্যাঁ, শরীরে এমন অবস্থা হয়ে যায়, দিন দুনিয়ার খবর থাকে না। আমি কি এত কষ্ট করে কাজ কইরা যদি দেশে টাকা না বাড়াইতে পারোস, তাহলে কেমনে কি? এত কষ্ট করে যদি দেশে করোস, তাহলে তো নিজে তো চলতে পারবি, ওই মা বাপরাও দিতে পারবি, আবার টাকা জমাইতেও পারবি। আর ওই দেশে গিয়ে কী লাভ হইলো যে মানে এত কষ্ট কইরা শুধু নিজে চলতেছ, দেশে টাকা পাঠাইতে পারতেছ না। কই কী করবো এখন, এই অবস্থা। আমি কই এই অবস্থা, আবার আমি জিজ্ঞাসা করছি যে অবস্থা কেমন? তুই কস আলহামদুলিল্লাহ ভালো। আমি কইতাছি যে আসবো নাকি? তুই কস আসলে আস। তাহলে মানে একটা জিনিস ফুটাইয়া কবি না যে আসলে ভিতরে কী হইতেছে? পরে যে কইতেছে যে এটা তো এরকমই স্ট্রাগলের লাইফ। আমি বলি ঠিক আছে, স্ট্রাগলের পরে বেনিফিট কী? পেয়ার পাবি? হ্যাঁ, কয় সম্ভাবনা আছে। কীরকম সম্ভাবনা? কয় 5%। কেমনটা লাগে? 2 বছর ধরে থাকতেছে, ওয়াইফ নিয়ে গেছে। হ্যাঁ, তার পেয়ার পাওয়ার সম্ভাবনা 5%। আমি কি টাকা পয়সা কি জমাইতেছ দেশে না পাঠায়া? কয় না না, টাকা জমানোর তো কোনো ওই নাই। এখন আমি যদি জব করি, জব দিয়ে তো টাকা তেমন আসে না। কিছু কিছু জমায় একটা ফুড কার্ড দেওয়ার ইচ্ছা ছিল, কিছু কিছু জমাইছিলাম। এখন অস্ট্রেলিয়ার সরকার নতুন নিয়ম করছে যে যাদের মাস্টার্স শেষ, তারা 1 বছরের মধ্যে যদি পিআর ম্যানেজ না করতে পারে, তাহলে তাদেরকে বের করে দেওয়া হইব। এখন এই ভয়ে অস্ট্রেলিয়াতে যারা আছে, এর 98% পোলাপানি আবার ডাবল মাস্টার্স করতেছে। আমি তো শুনে আকাশ থেকে পড়ছি যে একটা মাস্টার্স করছো তো ওইটাই ভালো করে সাবজেক্টের নাম কইতে পারছ না, কয়টা সাবজেক্ট আছে কী আছে। হ্যাঁ, নামে মাস্টার্স করছো, তো এতগুলো টাকা অস্ট্রেলিয়ার ভার্সিটির দিছ, আবার তুই আরেকটা মাস্টার্সে ভর্তি হয়ে গেছে। কয় বন্ধু কিছু করার নাই, এখন আমি যে মাস্টার্সে না ভর্তি হই, তাইলে 1 বছরের মধ্যে পেয়ার না পেলে আমার বের করে দিব। আর আমি যে জব করি, এই জব দিয়ে পেয়ার পাওয়া যাবো না, এখন আমি বাধ্য হয়ে আরেকটা মাস্টার্স করতে হইব। তাহলে বুঝছেন ব্যাপারটা? অস্ট্রেলিয়াতে গেল সে, গিয়া কষ্ট করতেছে, টাকা পয়সা কামাইতেছে, এই টাকা আবার অস্ট্রেলিয়ায় রেখে দিতেছে ওর কাছ থেকে। যেই কষ্টটা বাংলাদেশে করলে হলে এর কয়েক গুণ বেশি কষ্ট করতেছে। টাকা যেটা কামাইতেছে অস্ট্রেলিয়া সরকার নিয়ে দিতেছে। তাহলে দেশ থেকে যদি কেউ বলে যায় ইনকাম কেমন, সে বলবে হ্যাঁ ইনকাম ভালো, আসলেও ইনকাম ভালো, কিন্তু লাস্ট থেকে থাকে না আর ভালো কিছু, সব অস্ট্রেলিয়া সরকার নিয়ে নেয়। সে কিছু টাকা জমাইছিল বাড়তি ইনকামের লিগে ফুডকুট দিব, ওর ওয়াইফকে বোধহয় ফুডকুটের মধ্যে রাখতো, যে ওর ওয়াইফ চালাইতো পার্ট টাইম। কিন্তু ওই টাকাও দিয়ে ওর ভার্সিটিতে আবার রিএডমিশন নিতে হইতেছে। এই পড়ালেখার কোনো কাজ নাই, সেইটা সেও জানে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টও জানে, কিন্তু কেন এটা করাইতেছে? আমি ওরা জিজ্ঞেস করলাম যে আবার এটা করে কী করবো? অস্ট্রেলিয়ার মধ্যে কি মনে করি সবাই ডাবল মাস্টার্স বানায় ফেলবো, একদম শিক্ষিত বাপ বানায় ফেলবো সবাই? পরে সে আমার যে কথাটা বললো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে এসব বড় বড় কান্ট্রির গভর্নমেন্ট জানে যে অন্য দেশ থেকে যারা স্টুডেন্ট আসে, ম্যাক্সিমাম 95% পড়ালেখা করতে আসে না, ওরা কাজ করতে আসে। গভর্নমেন্ট যাই না শুনেই ওদের এই কাজগুলো করে। গভর্নমেন্ট চাইতেছে যে আমার দেশে তো ওয়ার্কার লাগবে, অন্য সব দেশ থেকে যদি আমি ওয়ার্কার আনি, তাহলে ওয়ার্কাররা তো আইসা গ্যাঞ্জাম করবে, ওরা নিম্ন শ্রেণীর লোক, কত ধরনের ঝামেলা পাকাতে পারে। এর থেকে বললাম আমি স্টুডেন্ট নিয়ে এসে পড়ি। স্টুডেন্ট নিলে কী আসবে, ওরা ভদ্র থাকবে, ওরা দেশে কোনো ঝামেলা করবে না, তাহলে ওরা আমার কাজগুলোও করে দিল, প্লাস দেশেও ঝামেলা হলো না। আর ওরা স্টুডেন্ট হিসেবে যেহেতু আসছে, যে টাকা ইনকাম করবো, এগুলো আবার ভার্সিটিতে টিউশন ফি দিয়ে দিতে হইব, তাইলে 3 দিকে লাভ। বুঝছেন তো স্টুডেন্ট কিসের জন্য নেয়? ওই জায়গায় বলে সব জায়গায় স্টুডেন্ট, বেকারিতে স্টুডেন্ট কাজ করে, কাঠ মিস্ত্রি হিসেবে স্টুডেন্ট কাজ করে, তারপর প্লাম্বার হিসেবে স্টুডেন্ট কাজ করে, ইলেকট্রিশিয়ান হিসেবে স্টুডেন্ট কাজ করে, মানে ওয়ার্কার নাই।
ওরা বিভিন্ন দেশ থেকে স্টুডেন্ট নিয়ে সবাইকে ওয়ার্কার বানায় ফেলছে। তাহলে ওদেরকে কি, ওদেরকে দিয়ে কাজ তো করাই, ওদের ইনকামের টাকাগুলো আবার বিভিন্ন ভার্সিটিতে পড়তে হইব, এই বললে ভার্সিটিতে পড়ানোর চাপ দেয়, ইনকামের টাকাগুলো ওরা রেখে দেয়। জীবন বনে একদম তেনা তেনা। এখন পিয়ার পাওয়ার সম্ভাবনাও নাই বললে চলে। 5%, তাহলে 100 জনের তো 5 জন পাবে, ওই 5 জন কি কে না কে হইব, এটা কি কোনো সিউরিটি আছে? তাহলে এটা একটা অবস্থা। আমি কই তাহলে তো অবস্থা খারাপ। কয় যে ওদের বড় বড় কান্ট্রি চলে এইভাবে। বড় বড় কান্ট্রির ম্যাক্সিমাম লোক এখন কী হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, ওদেরকে বয়স্ক ভাতা দিতে হয়। তাহলে আউট কান্ট্রি থেকে যেসব স্টুডেন্টগুলো আসে, ওরা যে ইনকাম করে ওই ইনকামের টাকা থেকে ব্যাড ট্যাক্স কাইটা নিয়ে ওরা বয়স্ক ভাতা দেয়। এবং যারা বেকার আছে ওই দেশের নাগরিক, বেকার ভাতা দেয়। এই ভাতাগুলো দেয় কেউ থেকে, এই যে বাইরের দেশ থেকে স্টুডেন্টগুলো এসে কাজ করে ওদের থেকে প্রচুর পরিমাণে ব্যাড কাইটা নেয়, ট্যাক্স কেটে নেয়, এগুলো নিয়ে বেতার ভাতা দেয়। তার মানে কাজ করবো স্টুডেন্টরা, টাকা কামাবে স্টুডেন্টরা, ট্যাক্স হিসেবে এগুলো কাইটা নিয়ে ওই দেশের নাগরিকের বেকার ভাতা আর স্টুডেন্ট মানে বয়স্ক ভাতা দেব। এমনি চলতেছে জীবন। ইউরোপের একই কাহিনী, কানাডার একই কাহিনী। কানাডার মধ্যে নাকি থাকার জায়গাও নাই, মানে আবাসন সংকট প্রচুর পরিমাণে। তাহলে আসলে আমরা যারা বলি যে বাংলাদেশের অবস্থা খারাপ, বাংলাদেশের অবস্থা খারাপ তো খারাপই, এটাও আমি জানি। যে কোনো একটা ব্যবসা দিলে যত টাকা দিয়ে ব্যবসা দিব এর অর্ধেক চাঁদাই দিয়ে দিতে হইব। আর ব্যবসার লাভ হইব নাকি লস হইব কোনো গ্যারান্টি নেই, সিউরিটি নেই। মানুষের ক্রয় ক্ষমতা নাই, তাহলে ব্যবসা দাঁড়াবে কীভাবে? কিন্তু দেশের বাইরের অবস্থা যে ভালো এটাও না, দেশের বাইরের অবস্থাও আরও খারাপ। এই যে আমার ফ্রেন্ড যে গেল, তার যদি চলে আসতে হয় 3-4-5 বছর পরে, সে বেকারিতে কাজ করে, তাইলে একটা লোক যে দেশে আছে ছোটোখাটো একটা জব করে, তার কিন্তু 6-7 বছর পর একটা অভিজ্ঞতা হয়েছে, তার ডিমান্ড বাড়তেছে তার সেক্টরে। কিন্তু আমার যে ফ্রেন্ডরা বেকারিতে কাজ করে দেশে আইসা পড়লে সে তখন কী করবে? হয়তো কিছু টাকা সাথে নিয়েই আসলো, কিন্তু বেকারি কাজ শিখে আসছে, সে এই জায়গায় কী করবে? এত দামি দামি কেক বানালে তো এই দেশে চলবে না, সে করবেটা কি? আর যদি সে এই দেশে থাকতো তাহলে তো তারা 5-6 বছর পরে অভিজ্ঞতা হইতো, তার দামটা বাড়তো, আমার যেটা মনে হয়। তাহলে এটাই। আরও 2 জনের সাথে কথা হয়েছে, অবস্থা খারাপ, 2 বছর হয়ে গেছে। মাঝে মাঝে দেশ থেকে টাকা পাঠাতে হয়, এরকম একটা অবস্থা। ওরা শুধু স্বপ্ন দেখতেছে এক সময় নাকি ভালো হইব, এক সময় নাকি ভালো হইব। এই ভালো হইতে হইতে কিন্তু জীবনের অনেকগুলো বছর পরিবার থেকে দূরে, দেশ থেকে দূরে, আর ডিপ্রেশনে ভুগে, আর মানে ওদেরকে শুষে খাওয়া হইতেছে। তাইলে আসলে আমাদের দেশে যদি দুর্নীতিটা না থাকতো তাহলে আমাদের দেশটা স্বর্গের মতো থাকতো। কিন্তু দুর্নীতির জন্য আজকে এই খারাপ অবস্থা, কী আর করার। তাহলে আমি কথা বললাম, আমি এটাতে একটু সত্যতা বাস্তবতা তুলে ধরলাম। আবার অনেক ভিডিও আছে দেশে কীভাবে ভালো করা যায়, ওইগুলো নিয়েও কথা বলছি। তাহলে একটু যারা দেশের বাইরে যাবেন, টাকা পয়সা তো খরচ করে জীবনের পিক সময়টাকে খরচ করবেন। কাদের জন্য খরচ করবেন? ওই বয়স্কদের জন্য আর বেকারদের জন্য। একটু বুঝে শুনে দেখে শুনে যাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।